আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের মৃত্যুর সাথে পাঞ্জা। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1967 সাল। পার্ট 1। শীতের চাবুক হাতে নিয়ে হু হু হাওয়া দিয়ে আসছে নাঙ্গা পর্বত থেকে। 25শে ডিসেম্বর। নিস্তব্ধ রাত্রির ঠান্ডা উজ্জ্বল তারাগুলোর নিচে চারিদিকে বিছিয়ে আছে কেবল তুষার আর তুষার। যতদূর দেখা যায় জনপ্রাণীর চিহ্ন নেই। ঠক ঠক করে কাঁপছে রানা, দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে, চেষ্টা করেও থামাতে পারছে না। হিম শীতল বাতাসটা যেন হাড়ের মধ্যে এসে লাগছে। আজকের টেম্পারেচার 15 ডিগ্রি বিলো জিরো। রানা জানে এতক্ষণ একটানা দৌড়ের পর হা করে শ্বাস নিচ্ছে সে, কিন্তু তার মধ্যেও লক্ষ্য করলো একটা ঘুম ঘুম আলস্য আসছে শরীরে। সচকিত হয়ে মাথা ঝাড়া দিল রানা। তারপর উঠে বসলো গর্তের ভেতর। খুব ধীরে ধীরে মাথাটা উঁচু করলো গর্ত থেকে। না, কেউই নেই। ওকে গর্তে পড়ে যেতে দেখে কি ওরা তাড়া করা ছেড়ে দিল, নাকি তাড়া করেইনি? ঠান্ডায় অবশ হয়ে আসছে হাত পা। পালাতে হবে, ধরা পড়বার আগেই পালাতে হবে এখান থেকে। ধরা পড়লে রক্ষে নেই। আবার একবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো সে চারিটা পাশ। কিছুই নড়ছে না কোথাও। রাস্তাটা জনশূন্য। রাস্তার উপর জমাট তুষারে ট্রাকের চাকার দাগ। শ্রীনগর এখনো 22 মাইল। হেঁটে যাওয়া অসম্ভব। নিজের উপরই ভয়ানক রাগ হলো ওর। বেশ আসছিল উড়ি থেকে ট্রাকের পেছনে লুকিয়ে। হঠাৎ একটা পুলিশ ব্লকে গাড়ি থামিয়ে দুজন সেন্ট্রি গাড়ি সার্চ করতে চাইলো। তড়াক করে লাফিয়ে উঠে অসতর্ক সেন্ট্রি দুটোর নাক বরাবর দুটো প্রচণ্ড ঘুষি হাঁকিয়ে দিয়ে 1/2 মাইল দৌড়ে চলে এসেছে সে। মোড়ের কাছে পেছন ফিরে দেখেছে রানা, মাটি ছেড়ে উঠে দাঁড়িয়েছে সেপাই দুজন। আরেকখানি সোজা দৌড়ে এসে রাস্তার বাম পাশে কয়েকটা গাছ দেখে তার আড়ালে কিছুক্ষণ বিশ্রাম নেবে মনে করে যেই একটু বাঁয়ে কেটেছে, অমনি সরাত করে পা পিছলে এ গর্তের মধ্যে পড়ে গেছে সে। কিন্তু সেপাইগুলো থেমে গেল কেন? এই রাস্তায় ওদের হাত থেকে পালাবার কোনো উপায় নেই মনে করে? আর রাস্তা ছেড়ে ডাইনে বাঁয়ে কোন দিকে গেলে তুষারের উপর পায়ের চিহ্ন ধরে অনায়াসে খুঁজে বের করে যাবে ওকে? সেজন্যে যাই হোক, এখন কি করবে সে? যা হবার হয়ে গেছে, এ নিয়ে চিন্তা করে আর সময় নষ্ট করলো না মাসুদ রানা। প্লেনে শ্রীনগর যাওয়া আরও বিপজ্জনক হতো। আসন্ন ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্সের জন্য জাল পাসপোর্ট নিয়ে এয়ারপোর্ট সিকিউরিটি ডিঙ্গানো ওর পক্ষে অসম্ভব ছিল। রেলেও একই অবস্থা। কাজেই গোপনে সীমান্ত পেরিয়ে মাল বোঝাই কোনো ট্রাকের পেছনে উঠে শ্রীনগর পৌঁছানোই এখন একমাত্র রাস্তা। কিন্তু পথের মধ্যে এই বিপদের কথা কেউ ভাবেনি। যাক, যা হবার হয়ে গেছে, এখন এর মধ্যে থেকে কৌশলে উদ্ধার পেতে হবে। অল্পক্ষণেই দম ফিরে ফেলল সে। ভেবে দেখল জনা কয়েকের বেশি লোক নিশ্চয়ই থাকবে না এই পোস্টে। খুব সম্ভব এরা চোরাই মাল ধরার জন্য চার্জ করছিল ট্রাকটা। ভাবতেও পারিনি পেছনে কোনো মানুষ লুকিয়ে থাকতে পারে। কিন্তু ওরা নিশ্চয়ই আসবে। অন্তত যে দুজনের নাক থেকে ওয়াটেক রক্ত জড়িয়ে দিয়েছে ও, তারা তো ব্যক্তিগত উৎসাহেই আসবে। এখানে বসে থাকার আর কোনো মানে হয় না। রাস্তা ছেড়ে মাঠঘাট আর বরফ জমা খাল বিলের উপর দিয়ে হেঁটে কয়েক মাইল পূবে সরে যাবে সে। তারপর চেষ্টা করে দেখবে আবার রাস্তায় উঠে চুরি করে কোনো ট্রাকে ওঠা যায় কিনা। উঠে দাঁড়িয়ে জামা কাপড় থেকে তুষার ঝেড়ে ফেলল রানা। পরমুহূর্তেই বসে পড়ল আবার। ডানাটা দ্রুত চলে গেল কোটের নিচে, শোল্ডার হোলস্টারের কাছে। আসছে ওরা। এখনো বুঝতে পারলো কেন ওরা পিছু নিতে এত দেরি করছিল। ইচ্ছে করলে আরও দেরি করতে পারত ওরা। কিছুই এসে যেত না। ও ভেবেছিল কোনো শব্দ বা নড়াচড়া হলেই ধরা পড়ার ভয় আছে। ভুলেই গিয়েছিল গন্ধ বলে একটা জিনিস আছে। কুকুরের কথা ভাবতেও পারেনি সে। ভয়ার্ত দৃষ্টি মেলে দেখলো এখন মাটির কাছে নাক নিয়ে গন্ধ শুকে শুকে এগিয়ে আসছে 4টে ভয়াল কুকুর। এক নজরেই চিনতে পারল রানা। ব্লাড হাউন্ড। পেছনে শেকল হাতে গল্প করতে করতে আসছে 4জন সেন্ট্রি। 3 লাফে গর্ত থেকে বেরিয়ে একটা প্রকাণ্ড চিনার গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো রানা। হাতে ওয়ালতার পিপিকে। 15 গজ দূর থেকে 10 বারই সে
একটা কমলা লেবু ফুটো করতে পারে এই যন্ত্রটা দিয়ে, কিন্তু আজকের কথা আলাদা। থর থর করে কাঁপছে ওর হাত। অবশ হয়ে যাওয়া তর্জনী দিয়ে ট্রিগার টিপতে পারবে কিনা সে সম্পর্কেও ওর সন্দেহ আছে। সেফটি ক্যাচ নামিয়ে চোখের সামনে তুলে ধরল সে পিস্তলটা। ভ্রু কুচকে গেল ওর। আড়ষ্ট অস্পষ্ট তারার আলোতেও স্পষ্ট দেখতে পেল রানা ব্যারেলের মুখটা বন্ধ হয়ে গেছে বরফ জমে। 30 গজের মধ্যে এসে গেছে সেপাইগুলোর শেকল বাঁধা কুকুর। আর সময় নেই। বাম হাতে পকেট থেকে একটা বল পয়েন্ট পেন বের করে কুচিয়ে কুচিয়ে ব্যারেলের মুখ থেকে জমাট বরফ বের করতে আরম্ভ করলো সে, কিন্তু অসাড় আঙ্গুলগুলো বিশ্বাসঘাতকতা করলো ওর সাথে। ফসকে পড়ে গেল কলমটা হাত থেকে। চোখা মাথাটা নিচের দিক হয়ে পড়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল সেটা তুষারের মধ্যে। রানা বুঝলো ওটাকে খোঁজা এখন বৃথা, সময় নেই। জুতোর শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছে রানা। ট্রিগার গার্ডের মধ্যে দিয়ে একটা অসাড় আঙ্গুল ঢুকিয়ে নিল সে, তারপর গাছের গায়ে ঠেকালো পিস্তলটা। কাঁপুনি থামাবার জন্যে চেপে ধরল কবজিটা গাছের গায়ে। বাম হাতে বেল্টে বাঁধা খাপ থেকে থ্রোয়িং নাইফটাও বের করে রাখলো, কাজে লাগতে পারে। রাইফেল হাতে সতর্ক পায়ে এগিয়ে আসছে সেন্ট্রি 4 জন। রানা ভাবলো নলটা বন্ধ হয়ে আছে। প্রথম গুলিটা কি বরফ শুদ্ধ বেরিয়ে গিয়ে পরিষ্কার করে ফেলবে নল? না, ব্যারেল ফাটিয়ে ওর হাতটা উড়িয়ে দেবে বলা যায় না, তবু চেষ্টা করে দেখতে হবে। হঠাৎ চোখ পড়ল রানার, আরো পেছনে আরো 4 জন সেন্ট্রি বাঘটা ঘুরে মার্চ করে এগিয়ে আসছে এদিকে, হাতে সাব মেশিন গান। জিপটা শুকিয়ে এলো রানার। 8 জন সেপাই আর 4টে কুকুরকে ঠেকা বেশি কি করে, মাথার মধ্যে দ্রুত চিন্তা চলছে। শুকনো জিভ দিয়ে একবার ঠোঁট দুটো উবে যাওয়ার চেষ্টা করলো। এখন গুলি করা আর আত্মহত্যা করা এক কথা। কাজটা বাকি আছে এখনো। 3 মাস স্পেশাল ট্রেনিং দিয়ে পাঠানো হয়েছে ওকে। পাকিস্তানের তরফ থেকে এই শেষ চেষ্টা। বন্দী হলো সুযোগ হয়তো আসতে পারে, কিন্তু অনর্থক খুন হয়ে গেলে ডক্টর সেলিমকে আর পাকিস্তানে ফিরে যেতে হবে না। ক্যাপ খুলে ছুরিটা চাঁদের উপর রাখলো রানা। আবার পরে নিল টুপিটা, তারপর সেফটি কাজ তুলে দিয়ে ছুঁড়ে ফেললো ওর ওয়ালথারটা সেন্ট্রিদের পায়ের কাছে। গাছের আড়াল থেকে বেরিয়ে রাস্তায় উঠে এলো সে, 2 হাত মাথার উপর তুলে। পুলিশ ব্লকের ছোট্ট ঘরটা পর্যন্ত চুপচাপ এসে দাঁড়ালো ওরা। মাঝে কোনো ঘটনা নেই। রানা ভেবেছিল রাইফেলের কুদুর বাড়ি আর লোহার স্পাইক লাগানো জুতোর অকৃপণ লাথিতে শুয়ে পড়তে হবে ওকে পথের উপর। নিদেন পক্ষে কিছু কিল চড় আর কোণের গুঁতো তো জুটবে প্রথমেই, কিন্তু তা হলো না। যেন রীতিমতো ভদ্রতা করছে এমনভাবে নিয়ে চলল ওরা রানাকে পুলিশ ব্লকে। যেন রানার উপর কারোর কোনো রাগ নেই। এমনকি রানার প্রচণ্ড ঘুষির ফলে যে লোকটা রুমাল দিয়ে নাক চেপে ধরে আছে এখনও তারও না। অন্য কোনো অস্ত্র আছে কিনা পরীক্ষা করে দেখেছে একজন, কেউ একটা প্রশ্নও করেনি। রানার কাগজপত্র দেখতে চায়নি। অস্বস্তি বোধ করতে আরম্ভ করলো রানা ভয়ানকভাবে। লুকিয়ে যে ট্রাকটার পেছনে উঠে এত দূর এসেছে রানা, সেটা ঠায় দাঁড়িয়ে আছে এখনো। ড্রাইভারটা 2 হাত নেড়ে যুক্তিতর্কের সাহায্যে নিজেকে নির্দোষ প্রমাণ করবার চেষ্টা করছে একজন সেন্ট্রির কাছে। নিশ্চয়ই রানার উপস্থিতির ব্যাপারে ওর কোনো হাত আছে বলে ধরে নিয়েছে এরা। থেমে দাঁড়িয়ে ড্রাইভারকে বিপদমুক্ত করাবার জন্যে কিছু বলতে যাচ্ছিল রানা, সুযোগ হলো না। হেডকোয়ার্টারে এসে গেছে। 2 জন সিপাই দুপাশ থেকে ধরল ওর হাত। পেছনের ধাক্কায় ঢুকে পড়ল সে দরজা দিয়ে ঘরের ভেতরে। ঘরটা ছোট্ট, 4 কোণা। এক কোণে ঘরটা গরম রাখার জন্য একটা কাঠের চুলো, আসবাবের বিশেষ বালাই নেই। একটা ছোট নড়বড়ে ডেস্কের এই পাশে 2টো চেয়ার, ডেস্কের উপর টেলিফোন। ডেস্কের ওপারে মাঝবয়সী এক বেটেখাটো মোটা অফিসার ইনচার্জ বসে আছে। চেহারায় কোনো বৈশিষ্ট্য নেই, কাশ্মীরি হবে। পেটে অফিসারের ক্ষমতার ডাট প্রকাশ পাচ্ছে হাবভাবে। রানা বুঝল অত্যন্ত দুর্বল চরিত্রের লোক এই অফিসার ইনচার্জ। নিজের দুর্বলতা ঢাকবার জন্যই কর্তৃত্বের খোলস পরে হম্বিতম্বি করে। উপরওয়ালার পা চাটতে কিছুমাত্র দ্বিধা করবে না এই লোক। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল রানা সেপাইদের কাছ থেকে। লম্বা 2-3 পা পেলে পৌঁছলো ডেস্কের কাছে। ধাই করে এক কিল বসালো ডেস্কের উপর। নড়ে বড়ে
টেবিলের উপর লাফিয়ে উঠল টেলিফোনটা। টিং করে শব্দ হলো একটা। অফিসার ইনচার্জকে আপনি? জিজ্ঞেস করলো রানা কর্কশ কণ্ঠে। মোটা লোকটা চমকে উঠেছিল ভয় পেয়ে। চট করে পেছনে সরে একটা হাত তুলতে যাচ্ছিল আত্মরক্ষার জন্য, সামলে নিল। কিন্তু ওর লোকজন যে ওর এই আতকে দেখে ফেলেছে সেটা বুঝতে পেরে কান দুটো লাল হয়ে উঠল ওর। নিশ্চয়ই। আপনার কি মনে হয়? উত্তর দিল সে। এইসব গুন্ডামির কি অর্থ আমি জানতে চাই। চট করে পকেট থেকে মানি ব্যাগ বের করে পাস এবং আইডেন্টিফিকেশন পেপার বের করলো রানা। তারপর ছুড়ে দিল টেবিলের উপর। এগুলো পরীক্ষা করে দেখুন, ফটো আর টিপসই মিলিয়ে দেখুন। নিন, জলদি করুন, এমনিতেই দেরি হয়ে গেছে। সারা রাত আপনার সাথে গাজর গাজর করলে আমার চলবে না। কই, নিন, তাড়াতাড়ি করুন। রানার এই আত্মবিশ্বাস আর তেজ দেখে একটু যেন দমে গেল মোটা অফিসার ইনচার্জ। ধীরে ধীরে কাগজগুলো তুলে নিল টেবিলের উপর থেকে। সুখলাল রাও, বর্ন ক্যালকাটা, জার্নালিস্ট, স্পেশাল করেসপন্ডেন্ট অব দ্য স্টেটসম্যান। জোরে জোরে পড়ল অফিসার ইনচার্জ। এবং এখন ফিরছি রাওয়ালপিন্ডি থেকে, শ্রীনগরের ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক কনফারেন্স কাভার করে ব্যাক টু ব্যাক কলকাতা। এবার একটা চিঠি পেল সে টেবিলের উপর। পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রীদ্বয়ের এক বিশেষ বৈঠকে ভারতের পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক সুখলাল রাওকে যোগদানের জন্য লেখা অনুরোধ পত্র। মিনিস্ট্রির অফিসিয়াল সিলমোহর। পা বাঁধিয়ে ডেস্কের কাছে টেনে আনলো রানা একটা চেয়ার। তাতে আরাম করে বসে প্রায় আপন মনে বলল, আজকের এই ঘটনা আপনার সুপিরিয়র অফিসারের উপর কী রকম প্রতিক্রিয়া করবে নিশ্চয়ই আন্দাজ করতে পারেছেন। আপনার প্রমোশনটা বোধহয় এবার আর হলো না। চট করে চাইল সে একবার রানার দিকে। খামের মধ্যে ভরে রাখলো চিঠিটা। রানা লক্ষ্য করলো মুখের চেহারাটা স্বাভাবিক দেখালেও অল্প অল্প কাঁপছে হাত দুটো। নিজের হাতের দিকে চেয়ে থাকলো লোকটা অল্পক্ষণ, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল রানার দিকে। পালিয়ে গিয়েছিলেন কেন? হাই ভগবান! রানা এই প্রশ্নের উত্তর তৈরি করে ফেলেছে আগেই। রাতের অন্ধকারে সশস্ত্র ডাকাত পড়ল গাড়িতে। এই অবস্থা আপনি হলে কি করতেন? বসে বসে খুন হতেন ওদের হাতে? ওরা পুলিশের লোক ছিল। আপনি? নিশ্চয়ই ওরা পুলিশের লোক, বাধা দিয়ে বলল রানা তিক্ত কণ্ঠে। সেটা এখন দেখতে পাচ্ছি, কিন্তু অন্ধকারে আমি সেটা দেখতে পাইনি, পাওয়ার কথাও নয়। সামনের দিকে পা ছড়িয়ে দিয়ে শান্ত স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে রানা। মাথার ভেতর চলছে দ্রুত চিন্তা। তাড়াতাড়ি এইসব কথোপকথন শেষ করতে হবে। মোটা লোকটা হাজারো পুলিশ অফিসার। যতটা বেকুব দেখাচ্ছে নিশ্চয়ই ততখানি বেকুবও নয়। যে কোনো মুহূর্তে কোনো ব্যয়া প্রশ্ন করে ভাসিয়ে দিতে পারে। রানা ভাবল, এখন আক্রমণ না করে দয়া, কৃপা, ক্ষমা ইত্যাদি বর্ষণ করলে কাজ হতে পারে। গলা থেকে তিক্ত ভাবটা চলে গেল ওর। তার জায়গায় এলো বন্ধুত্বের আভাস। দেখুন, যা আবার হয়ে গেছে ভুলে যান। আমার মনে হয় না দোষটা আপনার। আপনারা আপনাদের ডিউটি করেছেন মাত্র। আসুন, এক কাজ করা যাক। আপনি আমাকে শ্রীনগর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিন। আমি তার বদলে আজকের ঘটনাটা বেমালুম ভুলে যাব। এসব কথা আমার পেপারেও যাবে না, মিনিস্ট্রিতেও যাবে না। আপনার উপরওয়ালাদের উপরেও চাপ আসবে না। কি রাজি? অনেক ধন্যবাদ। খুবই দয়ালু লোক আপনি। রানা যে উৎসাহ আশা করেছিল তার বিন্দুমাত্র প্রকাশ পেল না অফিসারের কণ্ঠে। বরং যেন তীক্ষ্ণ একটা টিটকারির আভাস পাওয়া গেল। ওর ক্ষুদ্র দুই চোখের দিকে চেয়ে রানা নিজের ভুল বুঝতে পারল। এই লোক সহজ পাত্র নয়। কিন্তু একটা কথা বলুন দেখি মিস্টার রাও, ট্রাকের মধ্যে আপনি কেন? আপনার মতো একজন স্বনামধন্য সাংবাদিকের পক্ষে ড্রাইভারকে না জানিয়ে চুপি চুপি ট্রাকের পেছনে উঠে এই শীতের রাতে শ্রীনগর যাওয়া কি একটু অস্বাভাবিক নয়? ওকে বললে ও আমাকে নাও নিতে পারত। প্যাসেঞ্জার নেওয়া ওদের নিষেধ আছে, কিন্তু আজই আমার পৌঁছতে হবে শ্রীনগরে। রানা বুঝল ফাঁদে পা দিচ্ছে সে। খুব সাবধান থাকতে হবে। একটা কথা, এদিক ওদিক হলেই সব খতম হয়ে যাবে। কিন্তু কেন? ট্রাকে কেন? কথাটা শেষ করতে দিল না রানা। রাস্তাটার অবস্থা তো জানিনি। ভরে পুরোপুরি স্কিড করে পড়েছিলাম নিচু ঘাটে। আমার অ্যাম্বাসাডরের ফ্রন্ট অ্যাক্সেল দু টুকরো হয়ে গেছে।
6 মাইল পশ্চিমে পড়ে আছে ওটা, এখনো ডিচের মধ্যে। রাওয়ালপিন্ডি থেকে আপনি গাড়ি করে আসছিলেন? কেন? দিল্লি থেকে রাওয়ালপিন্ডি গাড়ি করে যেতে পারলাম, ওখান থেকে শ্রীনগর আসতে পারবো না? রাগের ভান করল রানা, অসহিষ্ণু কণ্ঠে বলল, কিন্তু এসব প্রশ্ন অপমানকর। আমার কাগজপত্র আপনি দেখেছেন। বারবার বলছি আমার তাড়া আছে, অযথা দেরি না করিয়ে আমার যাবার ব্যবস্থা করে দিন দয়া করে। আর মাত্র দুটো প্রশ্ন, তারপরই আপনার শ্রীনগর পৌঁছানোর ব্যবস্থা করছি। চেয়ারের পিঠে হেলান দিয়ে বসলো অফিসার ইনচার্জ। দুশ্চিন্তায় ভরে গেল রানার মন। রাওয়ালপিন্ডি থেকে সোজা আসছেন আপনি? সোজা কাকে বলছেন আপনি? পালান্দরি, পুঞ্চ, উরি, রামপুর, বারামুলা হয়ে আসছি। কখন রওনা হয়েছেন? সকালে? না, দুপুরে খাওয়া দাওয়ার পর। কয়টা? 10, 11? না, 4টের দিকে। তাহলে বর্ডার ক্রস করেছেন 5:30টায়। মাথা নাড়ল রানা। তারপর পথে কোথাও না থেমে সোজা চলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, সোজা এসেছি। আগাগোড়া রাস্তা ঠিক ছিল? এইবার রানা একটু ঘাবড়ে গেল। আসলে সে ওই রাস্তায় আসেইনি, ও এসেছে মুজাফফরবাদ হয়ে। কিন্তু এখন আর কথা উল্টানো যায় না। নিশ্চয়ই, নইলে এলাম কি করে? আপনি শপথ করে বলতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, দরকার হলে শপথ করতে পারি বই কি। মাথাটা সামনের দিকে একটু ঝুঁকলো অফিসারের। চোখ দুটো দ্রুত এদিক ওদিক নড়ল। রানা বিস্মিত হলো, কিন্তু একটু নড়াচড়া করবার আগেই দুজোড়া হাত খপ করে ধরে পেল রানা। 2 হাত টেনে দাঁড় করিয়ে হাত দুটো জোড়া করে একটা স্টিলের হ্যান্ডকাপ পরিয়ে দেওয়া হলো ওর হাতে। এসবের কি অর্থ? তিক্ত কণ্ঠে জিজ্ঞেস করল রানা। অর্থ হচ্ছে এইমাত্র মিথ্যাবাদী এত শিওর হয়ে কথা বলতে পারে। স্বাভাবিকভাবে কথা বলবার চেষ্টা করল অফিসার, কিন্তু আত্মপ্রসাদ আর গর্বের ভাব প্রকাশ পেয়ে গেল কণ্ঠে। তোমার জন্য একটা সংবাদ আছে শুক্লাল রাও। অবশ্য তোমার নাম যদি তাই হয়। গতকাল উরি পুঞ্চের রাস্তার ব্রিজ ভেঙে পড়ায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে আছে, অথচ আজ তুমি সেই রাস্তায় সোজা চলে এসেছো, তাই না? এক হাতে টেলিফোনের রিসিভার তুলে নিল অফিসার, মুখে সুবিস্তৃত হাসি। ডায়াল করার আগে রানার দিকে ফিরে বলল, শ্রীনগরে পৌঁছবার ব্যবস্থা করে দিচ্ছি বাচ্চাদন। পুলিশ ভ্যানে চড়ে সোজা শ্রীনগরের শ্রীঘরে চলে যাবে। বেশ কিছুদিন পাকিস্তানি স্পাই ধরা পড়েনি, খবর পেলেই মহানন্দে ধেয়ে আসবে ওরা শ্রীনগর থেকে। রিসিভারটা কানে লাগিয়ে ভ্রু কুচকে গেল অফিসারের। নামিয়ে রেখে আবার তুলল, কয়েকবার টোকা দিল ক্র্যাডলের উপর, তারপর বিরক্ত হয়ে রেখে দিল ওটা যথাস্থানে। আবার গেছে নষ্ট হয়ে। যখন তখন আউট অফ অর্ডার। নিজের মুখে খবরটা ঘোষণা করার আনন্দ থেকে বঞ্চিত হয়ে একটু হতাশ দেখালো ওকে। ইশারায় একজন সিপাইকে কাছে ডাকলো সে। কাছাকাছি কোথায় টেলিফোন আছে? পোস্ট অফিসে, এখান থেকে 2 মাইল। যত তাড়াতাড়ি পারো চলে যাও সেখানে। একটা কাগজে কিছু লিখলো সে খসখস করে। এই যে নম্বর আর এই মেসেজ। আবার লিখলো, খবরটা যে আমি পাঠাচ্ছি সেটা পরিষ্কার করে আগে বলবে, তারপর মেসেজ দেবে। যাও জলদি। কাগজটা ভাঁজ করে পকেটে ফেললো সিপাই। গলা পর্যন্ত ওভারকোটের বোতাম লাগিয়ে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজাটা বন্ধ হয়ে যাবার আগেই খোলা দরজা দিয়ে এক নজর চেয়ে রানা দেখল, এইটুকু সময়ের মধ্যেই মেঘে ছেয়ে গেছে আকাশ। তুষার পড়তে আরম্ভ করেছে বাইরে। ফিরে চাইল সে অফিসারের দিকে। আপনি বুঝতে পারছেন না কি ভুল করছেন? আপনার কপাল মন্দ। আমার আর কিছুই বলবার নেই, বলল রানা। এখনো বন্ডামি হচ্ছে? তুমি ভেবেছ তোমার একটি কথাও আমি বিশ্বাস করেছি? ঘড়ির দিকে চাইল সে। ঘন্টা দেড়েক দুয়েক লাগবে তোমার জন্যে। এই সময়টুকু আমরা সৎ কাজে ব্যয় করতে পারি। নাও, আরম্ভ করো। তোমার নাম? আমার নাম আমি বলেছি। আমার কাগজপত্র আপনি দেখেছেন। এর প্রতিটা অক্ষর সত্য। আপনাদের খুশি করবার জন্য দেখছি এখন মিছে কথা বলতে হবে। কারো অনুমতি ছাড়াই আবার চেয়ারের উপর বসে পড়ল রানা। হ্যান্ডকাপের উপর একবার চোখ বোলালো। না, অত্যন্ত শক্ত, এদিকে কোনো সুবিধা হবে না। হাত বাঁধা অবস্থাতেও সে মোটুকে খুন করে ফেলতে পারে 1 মিনিটের মধ্যে। মাথার উপর ছুরি রয়েছে ওর, কিন্তু পেছনের 3জন সিপাহী না,
সে চেষ্টা করে লাভ নেই। মিছে কথা বলতে কে বলেছে তোমাকে? স্মরণ শক্তিটা একটু ধার নিয়ে নাও, তাহলেই হবে। তার জন্য খানিকটা ওষুধ লাগবে, তাই না? উঠে দাঁড়ালো অফিসার। ডেস্কটা ঘুরে রানার সামনে এসে দাঁড়ালো সে। কই তোমার নাম? আমি তো বলেইছি। চমকে উঠে থেমে গেল রানা। খুব দ্রুত দুটো থাবড়া লাগালো অফিসার রানার গালে। একবার সোজা, একবার উল্টো। হাতের আংটি দিয়ে কেটে গেল রানার ঠোঁটের কোনা। হ্যান্ডকাপ লাগানো হাত দুটো তুলে হাতের পেছন দিয়ে খানিকটা রক্ত মুছে ফেললো সে। মুখের ভাবে কোনো পরিবর্তন হলো না ওর। আবার একবার ভেবে দেখো খোকা, অনর্থক বোকামি না করে বলে ফেলো। অনেক কথা জানবার আছে। একটা কথা নিয়ে আর কতক্ষণ ধস্তাধস্তি করবে? একটা জঘন্য অশ্লীল গালই বেরিয়ে এলো রানার মুখ থেকে। লাল হয়ে পড়ল অফিসারের মুখ। এক পা এগিয়ে এলো সে ঘুষি বাগিয়ে। পরবর্তী চিত হয়ে পড়ল নড়বড়ে ডেস্কের উপর। মরাত করে সেটার পায়া মচকে পড়ল মাটিতে। ধড়াম করে বেকায়দায় মতো এক লাথি লাগিয়ে দিয়েছে রানা। ঘো ঘো আওয়াজ বেরোচ্ছে ওর মুখ দিয়ে তীব্র ব্যথায়। হামাগুড়ি দিয়ে উঠে হা করে শ্বাস নিচ্ছে লোকটা। বিকৃত হয়ে গেছে ওর মুখ। কয়েক সেকেন্ড ওইভাবেই রইল মাটিতে। মচকানো টেবিলের পায়া আঁকড়ে ধরে উঠবার চেষ্টা করলো। তারপর সেপাইগুলো এই আকস্মিক ঘটনায় ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে রয়েছে বোকার মতো। ঠিক এমনই সময়ে ঝটাং করে খুলে গেল পেছনের দরজা। এক ঝলক ঠান্ডা হাওয়া এসে ঢুকলো ঘরের মধ্যে। পেছন ফিরে চাইল রানা। দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে লম্বা এক লোক। তীক্ষ্ণ নীল দুই চোখ। সারাটা ঘর একবার ঘুরে স্থির হলো এসে রানা চোখে। চমৎকার সুপুরুষ চেহারা, চড়া কাঁধ, কোমরে বেল্ট বাঁধা, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা একটা মিলিটারি ট্রেন্স কোট পরা, পায়ে গামবুট, খাড়া নাক, ঘন কালো বুরু, জুলফিটা কাঁচা পাকা। বয়স ৪৫ কি ৫০। চাউনি দেখেই বোঝা গেল এই লোক আদেশ করতে অভ্যস্ত, আদেশ পালন করতে নয়। ২ সেকেন্ডে সম্পূর্ণ অবস্থাটা বুঝে নিল লোকটা। রানা টের পেল ২ সেকেন্ড এই লোকের জন্য যথেষ্ট। ঘরের অবস্থা দেখে এক বিন্দুও অবাক হলো না লোকটা। দৃঢ় পায়ে এগিয়ে এসে টেনে তুলে খাড়া করে দিল সে অফিসার ইনচার্জকে। গর্দভ কোথাকার! লোকটার গলার স্বরে তীক্ষ্ণ তিরস্কার। ভবিষ্যতে কাউকে কিছু প্রশ্ন করতে হলে তার পায়ের ব্যাপারে সাবধান থাকবে। রানার দিকে ইঙ্গিত করে বলল, কে ওই লোকটা? কি জিজ্ঞেস করছিলে তুমি ওকে, এবং কেন? রানার দিকে চাইল অফিসার, যেন চিবিয়ে খেয়ে ফেলবে। তারপর হাঁপাতে হাঁপাতে বলল, ওর নাম শুকলাল রাও, জার্নালিস্ট। আমি বিশ্বাস করি না সে কথা। ও একটা পাকিস্তানি স্পাই, পাকিস্তানি কুত্তা। তা ঠিক, সব স্পাই কুকুর। কিন্তু আমি তোমার মতামত শুনতে চাই না, আমি চাই তথ্য। প্রথম কথা, ওর নাম জানলে কি করে? ওই বলেছে, ওর কাগজপত্র তাই লেখা। ওগুলো সব জাল। দেখি। বাম হাতটা সামনে বাড়ালো আগন্তুক। পুলিশ অফিসার এখন একটু সুস্থ বোধ করছে। সোজা হয়ে দাঁড়িয়ে মচকানোর টেবিলের দিকে দেখালো। ওই তো ওখানে, দেখি। ঠিক একই সুরে দ্বিতীয়বার উচ্চারণ করল সে কথাটা। হাতটা তেমনই সামনে বাড়ানো। কাগজগুলো নিয়ে ওর হাতে দিল অফিসার। চমৎকার! কাগজ উল্টে পাল্টে দেখলো আগন্তুক। একেবারে খাঁটি দেখাচ্ছে। কিন্তু ঠিকই ধরেছ তুমি, এসব কিছু নকল। যাক, পেয়ে গেছি। এ লোক আমাদের। রানা বুঝল অত্যন্ত ধূর্ত ও ভয়ঙ্কর এই লোকটা। ১০০টা পুলিশের চেয়েও ভয়ঙ্কর। একে ধোকা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। আপনাদের লোক? কি বলতে চান আপনি? কথাটা বেরিয়ে গেল অফিসারের মুখ থেকে। আমার প্রশ্নের উত্তর দাও। তুমি বলছো লোকটা স্পাই, কেন? ও বলছে ও পুন চুরি হয়ে আজ আসছিল গাড়িতে চড়ে। অথচ ব্রিজটা গতকাল ভেঙে গেছে, এই তো। বাধা দিয়ে জিজ্ঞেস করলো আগন্তুক। দেওয়ালে হেলান দিয়ে সিগারেট ধরালো সে একটা। চিন্তিত মুখে চেয়ে রইল রানার দিকে। আনমনে টানতে থাকলো সিগারেটটা চুপচাপ। এবারে নীরবতা ভঙ্গ করলো পুলিশ অফিসার। এতক্ষণে সে মানসিক ভারসাম্য ফিরে পেয়েছে, আবার সেই সাথে ফিরে এসেছে সাহস। আপনি আমাকে হুকুম করবার কে? হঠাৎ চটে উঠল সে। আমি এখানকার অফিসার ইনচার্জ। আপনাকে চিনি না জানি না, আপনি কোত্থেকে উড়ে এসে মাতব্বরি করতে লেগেছেন?
বেশ কিছুক্ষণ নিঃশব্দে রানার চেহারা আর কাপড় চোপড় লক্ষ্য করলো আগন্তুক তীক্ষ্ণ দৃষ্টিতে। তারপর আলস্য ভরে ঘুরে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে চাইল সে অফিসারের দিকে, মুখে সেই নিরাসক্ত ভাব। ভেতরে ভেতরে ঘেমে উঠল অফিসার, নিজের অজান্তেই পিছিয়ে গেল এক পা। তুমি যে কথাটা বললে এবং যেভাবে বললে তার জন্য আপাতত আমি তোমাকে ক্ষমা করলাম। বুড়ো আঙ্গুল ঘুরিয়ে রানার দিকে ইঙ্গিত করলে আগন্তুক। লোকটা ঠোঁট কেটে গেছে দেখছি, গ্রেপ্তার করবার সময় বাধা দিয়েছিল। আমার প্রশ্নের উত্তর দিচ্ছিল না, তাই কোন অধিকারে তুমি জখম করেছো ওকে? তোমাকে প্রশ্ন করবারই বা অধিকার দিয়েছে কে? ধমক তো নয়, যেন চাবুক পড়ল পুলিশ অফিসারের পিঠে। হতচ্ছাড়া পাজি গর্দব কোথাকার। জানো তুমি কতখানি ক্ষতি হয়ে যেতে পারত? ভবিষ্যতে নিজের ক্ষমতার সীমা যদি লঙ্ঘন করো, আমি নিজে তোমার উপযুক্ত ব্যবস্থা করব। গিয়েও মূর্খ ভূত কোথাকার। দুই চোখে আতঙ্কের ছায়া পড়ল পুলিশ অফিসারের। শুকনো ঠোঁট দুটো চেটে নিল একবার। আমি আমি চিন্তা করেছিলাম। চিন্তা ভাবনাটা যোগ্য ব্যক্তির জন্য তুলে রাখো, ওটা তোমার মতো গর্দবের কর্ম নয়। আরেকবার বুড়ো আঙ্গুল দিয়ে রানার দিকে ইঙ্গিত করলো আগন্তুক। এই লোকটাকে এখান থেকে বের করে আমার গাড়িতে তুলে দাও। ওকে চার্জ করা হয়েছে ঠিক মতো? নিশ্চয়ই, কাপা কাপা গলায় বলল পুলিশ। ভালোভাবে চার্জ করা হয়েছে আগাগোড়া। তোমার এই কথা কতখানি নির্ভরযোগ্য তাতে আমার যথেষ্ট সন্দেহ আছে। রানার দিকে চেয়ে ডান বুড়োটা একটু উপরে উঠালো আগন্তুক, বলল, আমার কি নিজ হাতে একবার চার্জ করতে হবে? না কোনো অস্ত্র থাকলে নিজেই বের করে দিয়ে আমাকে এই গ্লানিকর কাজ থেকে রেহাই দেবেন? আমার টুপির তলায় ছুরি আছে একটা। অসংখ্য ধন্যবাদ। টুপি উঠিয়ে ছুরিটা তুলে নিল আগন্তুক। তারপর যথেষ্ট ভদ্রতার সাথে আবার টুপিটা রাখলো রানার মাথার উপর। বোতাম টিপতেই সরাত করে খুলে গেল স্প্রিং লোডের ছুরি। তীক্ষ্ণ ধার দেওয়া ব্লেডটা পরীক্ষা করে দেখল সে একবার। ছুরিটা ভাঙাজ করে রাখলো কোটের পকেটে। তারপর ফিরে চাইল পুলিশ অফিসারের রক্তশূন্য মুখের দিকে। এমন করিতকর্মা লোক তুমি? প্রমোশন তোমার ঠেকায় কি? ঘড়ির দিকে চাইল সে একবার। যাক, রওনা হতে হবে এখন। আচ্ছা, তোমার এখানে টেলিফোন আছে দেখছি। আমাকে হেডকোয়ার্টারে আরবিকের লাইন দাও জলদি। চমকে উঠল রানা। যদিও ক্রমেই পরিষ্কার হয়ে আসছিল রানার কাছে লোকটার পরিচয়, তবু নিশ্চিত জ্ঞান লাভ করে সত্যি চমকে উঠল সে। ইন্ডিয়ান আর্মি ইন্টেলিজেন্সের বাছাই করা সেরা লোকদের নিয়ে গঠন করা হয়েছে এই অ্যান্টি রেভলিউশন ব্যুরো অব কাশ্মীর। কাশ্মীরি বিপ্লবীদের দমন করবার জন্য এদের হাতে প্রচণ্ড ক্ষমতা দিয়েছে ভারত সরকার। এদের নির্মম অত্যাচারের কাহিনী ঢাকায় বসেও শুনেছে সে বহুবার। সেই আরবিকের ভয়াবহ হেডকোয়ার্টার। হাজার হাজার আজাদিকামী কাশ্মীরি মুসলমান প্রাণ দিয়েছে এদের চাবুকের মুখে। এদেরই হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছে ওকে। বাহ, দেখছি নামটা আপনার কাছে অপরিচিত নয়। আগন্তুক হাসল। পাকিস্তান থেকে যথেষ্ট জ্ঞান অর্জন করে এসেছেন দেখছি। হঠাৎ ঘুরল সে পুলিশ ইন্সপেক্টরের দিকে। কি তোমার কি হলো আবার? টেলিফোনটা খারাপ হয়ে আছে স্যার। তা তো হবেই। কোনো দিক থেকেই তোমার কোনো তুলনা হয় না। পকেট থেকে একটা আইডেন্টি কার্ড বের করে পুলিশ অফিসারের চোখের সামনে ধরলো সে কয়েক সেকেন্ড। তোমার বন্দিকে নিয়ে যাওয়ার পক্ষে এই পরিচয় তো যথেষ্ট, তাই না? নিশ্চয়ই কর্নেল, নিশ্চয়ই। আপনি যা বলবেন তাই হবে। বেশ। কার্ডটা পকেটে রেখে রানার দিকে ফিরল আগন্তুক। বলল, কর্নেল শুভান্দ্রিয় অব ARBকে অ্যাট ইউর সার্ভিস স্যার। বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে আপনার জন্যে। এখনই শ্রীনগর ফিরে যাচ্ছি আমরা। আমি এবং আমার সহকর্মী বীন্দ্র কয়েক সপ্তাহ ধরেই আপনার জন্য অধীরভাবে অপেক্ষা করছিলাম। চলুন কিছু আলাপ আলোচনা করা যাবে। রানার সুটকেসটা কর্নেল শুভান্দ্রিয়র নির্দেশে ট্রাকের পেছন থেকে নিয়ে আসা হলো। গাড়ির পেছনের সিটে রাখা হলো সেটা। পিস্তলটা রেখে দিল কর্নেলের পকেটে। কালো শ্যাব্রেলে গাড়ি এখন সাদা তুষারাচ্ছন্ন হয়ে আছে, সামনের টুকু ছাড়া। ইঞ্জিনের উপর বনেটটা গরম হয়ে আছে বলে তুষার জমতে পারছে না, গলে পড়ে যাচ্ছে নিচে। রানাকে ড্রাইভারের পাশে সিটে বসানো হলো। তারপর হাত পা বুক পেট নিপুণ হাতে আচ্ছা করে বেঁধে ফেলা হলো গাড়ির বডির সাথে ফিট করা লোহার চেন দিয়ে।
এক চুলো বাড়তি নড়াচড়ার ক্ষমতা রইল না আর। গাড়িতে আমরা একটু বিশেষ ব্যবস্থা রাখি, তা অবশ্য যাত্রীদের নিরাপত্তার জন্যেই, বিনয় করে বলল কর্নেল। আমার যাত্রীদের অনেকের আবার আত্মহত্যার নেশায় পেয়ে বসে, কিছুতেই হেডকোয়ার্টারে যেতে চায় না। বাধা শেষ করে বলল, আরাম করে বসে যেতে পারবেন, একটু আধটু নড়াচড়া করতে পারবেন, কিন্তু আমার নাগাল পাবেন না হাজার চেষ্টা করলেও। দরজা খুলে লাফিয়েও পড়তে পারবেন না, কারণ লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনার দিকে দরজা খোলার হাতলটা নেই। আর শিকল ছেঁড়ার ব্যর্থ চেষ্টা করতে আমি মানাই করব, কারণ আরে তুমি আবার কি চাও? আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম কর্নেল, আমাদের শ্রীনগর স্টেশনে এই লোকটার জন্য গাড়ি পাঠাবার মেসেজ দিয়েছিলাম। ভয় ভয় বলল পুলিশ অফিসার। তাই নাকি? কখন? 15-20 মিনিট আগে। বুদ্ধু গাহিকে, আমাকে আগেই বলা উচিত ছিল সে কথা। যাক, ক্ষতি নেই কোনো। তোমার নিজের বোকামের জন্য নিজ ডিপার্টমেন্ট থেকে কিছু গালাগালিও উপরি পাওনা হিসেবে উপার্জন করে রাখলে আর কি। দড়াম করে দরজা বন্ধ করে কার্সি লাইটটা জেলে দিল কর্নেল, যাতে রানার কার্যকলাপ পরিষ্কার দেখা যায়। তারপর ছুটল গাড়ি শ্রীনগরের পথে। গাড়ির 4টে চাকাতেই স্নো টায়ার লাগানো, দক্ষ হাতে স্টিয়ারিং ধরে বসে আছে সুবান্দ্রিও। নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি মাঝে মাঝে রাস্তা ছেড়ে চট করে ঘুরে যাচ্ছে রানার উপর দিয়ে। স্থির দৃষ্টিতে রানার দিকে সে বসে আছে রানা। কর্নেলের নিষেধ সত্ত্বেও শিকলগুলো অলক্ষ্যে পরীক্ষা করে দেখেছে সে ইতিমধ্যেই অসম্ভব। এবার মাথা ঠান্ডা রেখে ভবিষ্যতের কথা ভাবতে চেষ্টা করলো। মানুষের জীবনে দৈব ঘটনা ঘটে, রানার জীবনেও ঘটেছে কতবার, কিন্তু সে অন্য ধরনের। তবে ARBকের হেডকোয়ার্টারের টর্চার চেম্বার থেকে আজ পর্যন্ত কেউ কখনো রক্ষা পায়নি। রানা জানে সেও পাবে না। একবার ঢুকলে সব আশা শেষ। যদি পালাতে হয় তাহলে এই গাড়ি থেকেই পালাতে হবে, এবং 1 ঘন্টার মধ্যেই। জানালার কাজ তুলবার নামাবার হ্যান্ডেলটা নেই, থাকলেই বা কি হতো? জানালার খোলা থাকলেও তো সে বাইরে হ্যান্ডেল পর্যন্ত হাত বাড়াতে পারতো না। স্টিয়ারিংয়েও পৌঁছবে না ওর হাত। মনে মনে হিসেব করে দেখেছে সে, অন্তত পক্ষে ইঞ্চি 2 ফাঁক থাকবে চেষ্টা করতে গেলে। পা দুটো কিছু দূর নড়ানো যাচ্ছে, কিন্তু লাথি দিয়ে সামনের স্ক্রিন ভেঙে দিয়ে অ্যাক্সিডেন্ট ঘটানোর কোনো বন্দোবস্ত নেই। অত উঁচুতে উঠানো যাচ্ছে না পা। মাথার মধ্যে রানা চিন্তা আসছে একটার পর একটা, রাস্তার পাশের ল্যাম্প পোস্টগুলোর মতন, তারপর হারিয়ে যাচ্ছে পেছনে। পথ খুঁজে পাচ্ছে না রানা। তাছাড়া কোনো উপায়ও বের না করে মূর্খের মতো কিছু একটা করে বসা ঠিক হবে না, বুঝল রানা। তাহলে কানের পেছনে পিস্তলের বাটের একটা টোকা মেরে ঘুম পাড়িয়ে দেবে চতুর কর্নেল। ঘুমিয়ে ঘুমিয়েই পৌঁছে যাবে হেডকোয়ার্টারে। এমন অসহায় অবস্থায় পড়ে ক্ষোভে দুঃখে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করল ওর। আচ্ছা, পকেটে কি কি আছে? এমন কিছু কি নেই যা ব্যবহার করা যায়? শক্ত কিছু, যেটা মাথায় ছুঁড়ে মেরে ব্যাটাকে বেহুশ করে গাড়িটা ধাক্কা খাওয়ানো যায়? অ্যাক্সিডেন্ট হলে অবশ্য সেও জখম হতে পারে, কিন্তু আগে থেকে সাবধান থাকলে নাও হতে পারে। হ্যান্ডকাপের চাবিটা কোথায় রাখা হয়েছে ও জানে। কাজেই কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে চিন্তা করে দেখলো রানা, ওর পকেটে পয়সা ছাড়া শক্ত কিছু নেই। জুতো, একটা জুতো খুলে চেষ্টা করে দেখবে নাকি? না, হাতটা পৌঁছবে না পা পর্যন্ত। আরেকটা কথা চট করে মাথায় এলো রানার, এতে বাজবার কিছু সম্ভাবনা থাকতে পারে। ঠিক এমনি সময়ে কথা বলে উঠল কর্নেল। আপনি দেখছি ভয়ঙ্কর লোক মশাই। প্রয়োজনের অতিরিক্ত চিন্তা করেন আপনি, মিস্টার রাও। রানা কোনো জবাব দিল না। এত ভয়ঙ্কর আর এত দৃঢ় সংকল্প মানুষ আর চাপেনি আগে ওই সিটে। কোথায় চলেছেন আপনি জানেন না, অথচ পরোয়া নেই কোনো। এবারও কোনো জবাব দিল না রানা। মাথার মধ্যে একটু আগের সেই প্ল্যানটা ঘুরছে ওর। বিপদ আছে, কিন্তু সাফল্যের সম্ভাবনাও আছে। ঝুঁকিটা নিতেই হবে। চুপ করে রইলেন যে? জিজ্ঞেস করলো কর্নেল। একটা সিগারেট ধরিয়ে কাঠিটা ছুঁড়িয়ে ফেললো জানালা দিয়ে বাইরে। রানা বুঝলো এই সুযোগ। কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার? না, তেমন কিছু নয়, বলল রানা। তবে একটা সিগারেট হলে মন্দ হতো না। নিশ্চয়ই নিশ্চয়ই, ব্যস্ত সমস্ত ভাবে বলল শুভান্দ্রিও। আপনার সামনে গ্লাভ কম্পার্টমেন্টে সিগারেট আছে, অতিথিদের জন্যই এগুলো রাখা। বিনা দ্বিধায় ব্যবহার করুন, ধন্যবাদ। ড্যাশবোর্ডের উপর উঁচু একটা জিনিসের দিকে ইঙ্গিত করে রানা জিজ্ঞেস করলো,
লাইটার না ওটা? হ্যাঁ, ব্যবহার করুন। 2 হাত সামনে বাড়িয়ে ওটা টিপে ধরল রানা কয়েক সেকেন্ড, তারপর বের করে আনলো লাইটারটা। লাল হয়ে আছে মাথাটা। সিগারেটটা ধরাতে যাবে এমন সময় হাত থেকে ফসকে পড়ে গেল সেটা মেঝেতে। নিচু হয়ে ধরতে চেষ্টা করলো রানা, কিন্তু কিছু দূর গিয়ে থেমে গেল হাতটা শিকলের বাদে। হেসে উঠল শুভাদ্রিও। সোজা হয়ে ফিরে চাইল রানা ওর মুখের দিকে। কর্নেলের হাসিতে বিদ্রুপ নয়, বরং প্রশংসা আছে। বাহ, চমৎকার! আপনি অত্যন্ত বুদ্ধিমান লোক মিস্টার রাও, এবং ভয়ঙ্কর। এই ব্যাপারে আরো নিশ্চিত হলাম আমি। সিগারেটে লম্বা করে একটা টান দিল কর্নেল, তারপর বলল, আমার জন্য 3টে পথ এখন খোলা আছে, তাই না? কিন্তু দুঃখিত, 3টে কাজের একটাও করব না আমি। চতুর্থ আর একটা পথ বের করে নিয়েছি। কি বলছেন কিছু বুঝতে পারছি না আমি, বলল রানা। আবার হেসে উঠল শুভান্দ্রিও। বিস্মিত হওয়ার অভিনয়টাও চমৎকার হয়েছে। যা বলছিলাম, 3টে পথ খোলা ছিল আমার। প্রথম, ভদ্রতা করে আমি নিচু হয়ে লাইটারটা তুলে দিতে পারতাম, আর নিচু হওয়া মাত্রই মাথার পেছনে হ্যান্ডকাপ দিয়ে জোরে আঘাত করে আপনি আমাকে অজ্ঞান করে ফেলতেন। আর হ্যান্ডকাপের চাবিটা কোথায় আছে তাও আপনার জানা আছে। না দেখার ভান করে খুব মনোযোগ দিয়ে আগেই লক্ষ্য করেছেন আপনি সেটা। যেন কিছুই বুঝতে পারছে না, এমনিভাবে চাইলো রানা ওর দিকে, কিন্তু ভেতরে ভেতরে পরিষ্কার বুঝলো হেরে গেছে, সে ধরা পড়ে গেছে। দ্বিতীয়ত, আমি ম্যাচ বাক্সটা ছুড়ে দিতে পারতাম আপনার দিকে। একটা কাঠি জেলে বাকি সবগুলোর মাথায় আগুন ধরিয়ে ছুড়ে মারতেন, সেটা আমার মুখের উপর ব্যালেন্স হারিয়ে পড়ে যেত গাড়ির ডিচের মধ্যে। তারপর কি হতো কে জানে। অ্যাক্সিডেন্ট হলেও তো অনেকে বেঁচে যায়। আর তৃতীয়ত, আমি হয়তো একটা কাঠি জেলে আপনার সিগারেটটা ধরিয়ে দিতে যেতাম। অমনি ফিঙ্গার জুডো, মড়মড় করে আমার আঙ্গুলগুলো ভেঙে ফেলা, তারপর এগিয়ে এসে রিস্ট লক, ব্যাস, চাবিটা এসে যেত হাতের কাছে। অত্যন্ত দুর্দর্শ লোক আপনি মিস্টার রাও। খামোখা বাজে বকছেন, বলল রানা গম্ভীরভাবে। হতে পারে আমার সন্দেহপ্রবণ মন, কিন্তু সন্দেহপ্রবণ বলেই ঠিক আছে আজ পর্যন্ত। এই নিন, দেখুন আমার চতুর্থ পথটা পছন্দ হয় কিনা। একটা ম্যাচের কাঠি ফেলল কর্নেল রানার কোলের উপর। ওই লোহাটার উপর ঘষলেই জ্বলে উঠবে কাঠি, ওটা দিয়ে সিগারেট ধরিয়ে নিন। চুপচাপ সিগারেট ধরালো রানা। অভ্যেস নেই, কেসে উঠল দোয়া টেনে। হঠাৎ জোরে ব্রেক কষে বড় রাস্তা ছেড়ে বাঁয়ের একটা সরু গলিতে চলে গেল কর্নেল। কিছু দূর গিয়ে বড় রাস্তার সাথে সমান্তরালভাবে গজ বিশেক দূরে দাঁড়িয়ে পড়ল গাড়ি, তুষার চাওয়া কয়েকটা ঝোপের আড়ালে। ইঞ্জিন বন্ধ করে হেডলাইট অফ করে দিল সে। ডান দার জানালাটা সম্পূর্ণ খুলে দিয়ে ফিরল রানার দিকে। কার্টেসি লাইটটা কেবল জ্বলছে গাড়ির মধ্যে। রানার সুটকেসটা খুলে ফেলল কর্নেল। শুভান্তিও রানার পকেট থেকে চাবি বের করে নিয়ে নিপুণ হাতে একটা ক্যানভাস লাইনিং ছিঁড়ে বের করলো কয়েকটা কাগজ, যেন জানাই ছিল ওর কোথায় কি আছে। বাহ, এক মুহূর্তে আপনার সমস্ত পরিচয় পাল্টে গেল মিস্টার রাও। নাম, জন্মস্থান, পেশা সবকিছু চমৎকার। 2 পরিচয়ের কোনটা বিশ্বাস করতে বলেন? আগেরটা জাল। এইবার হিন্দি ছেড়ে কাশ্মীরি স্থানীয় উর্দু ভাষায় কথা বলে উঠল রানা। লাহোরে আমার মা মৃত্যুশয্যায়, তাই জাল পরিচয়পত্র নিয়ে দেখতে গিয়েছিলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, তা আপনার মা মারা গেছেন? শোকার্ত কণ্ঠে বলল রানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সশব্দে হেসে উঠল কর্নেল। কারো মায়ের মৃত্যু নিয়ে এভাবে ইয়ার্কি মারা আপনাদেরই সাজে, আহত গলায় বলল রানা। আমি সেজন্য দুঃখিত মিস্টার আব্দুল্লাহ হারুন। আমি আসলে হাসছিলাম আপনার নির্ভুল শ্রীনগরী উর্দু শুনে। তাহলে শ্রীনগরেই জন্ম আপনার? জি, আমার নাম, ঠিকানা, জন্ম তারিখ সবকিছুই ঠিক ঠিক পাবেন শ্রীনগর মিউনিসিপ্যালিটি অফিসে। এমনকি বুঝেছি বুঝেছি, একটা হাত তুলে বাধা দিল কর্নেল সুবাদ্রিও। আমার আর কোনো সন্দেহ নেই। এমনকি যে স্কুল ডেস্কের উপর ছোটকালে ব্লেড দিয়ে নিজের নাম খোদাই করেছিলেন, সেটাও যে আপনি দেখাতে পারবেন তাতে আমার আর কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার এবং আপনার উপর ওয়ালাদের প্রশংসা না করে পারছি না। পাকিস্তান যে এত এগিয়ে গেছে কল্পনাতেও ছিল না আমার। সত্যি বলছি,
রীতিমতো হিংসে হচ্ছে। আপনি মিথ্যে আমাকে সন্দেহ করছেন কর্নেল। আমি সাধারণ একজন কাশ্মীরি। আমি জোরের সাথে একথা প্রমাণ করতে পারি। পরিচয় জাল করে অন্যায় করেছি, আমি স্বীকার করি, কিন্তু ওদিকে আমার মা মারা যাচ্ছে, সেদিকটা দেখবেন না আপনারা? আমার নিজের দেশের কোনো ক্ষতি তো আমি করিনি। আমি তো পাকিস্তানে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার সেই ইচ্ছে নেই। আমার দেশ কাশ্মীর, আমার জন্ম এখানে। আমার দেশে আমি ফিরে এসেছি। কি বললেন? দেশে ফিরে এসেছেন? আমি প্রমাণ করে দিতে পারি জীবনে আপনি কখনো শ্রীনগরে যানইনি। ফিরে আসা তো দূরের কথা। রানা চোখে চোখে চেয়ে কথা বলছিল কর্নেল। হঠাৎ মুখের ভাব বদলে গেল, বলল, পেছনে কে? ঝট করে ঘুরি পেছনে চাইল রানা। ঘুরি বুঝলো বোকামি হয়ে গেছে। কথাটা কর্নেল সুবান্দ্রিও বলেছে পরিষ্কার বাংলায়, মুখে ওর মুচকি হাসি। এইসব অত্যন্ত ছেলে মানুষই কৌশল কর্নেল। আমি বাংলা জানি। আমার বাবা বাঙালি ছিলেন। বাংলা জানাটা আমার জন্য অপরাধ নয়। ভাঙ্গা বাংলা বলল রানা। এবার হো হো করে উচ্চস্বরে হেসে উঠল সুবাদ্রিও। স্পাই জগতে আপনি এক জ্বলন্ত জ্যোতিষ্ক, মিস্টার আবদুল্লাহ হারুন। অত্যন্ত মূল্যবান রত্ন। আপনাকে সবকিছু শিখিয়ে পাঠানো হয়েছে এখানে। কি উদ্দেশ্যে তা একমাত্র ভগবানই জানেন, কিন্তু একটা জিনিস আপনাকে শেখাতে পারেনি তারা। সেটা হচ্ছে একজন সত্যিকারের কাশ্মীরি মুসলমানের মানসিকতা। নির্মম অত্যাচারে মুসলিম জনসাধারণের মেরুদণ্ড আজ প্রায় ভেঙে দিয়েছি আমরা। সোজা হয়ে হাঁটতেও আজ তারা ভয় পায়, পাছে বিপ্লবী মনে করে ধরে নিয়ে গিয়ে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। জোরে হাসতে পর্যন্ত দেওয়া হয় না ওদের। আর তাদের কাউকে যদি এই গাড়িতে করে নির্যাতন করবার জন্য হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হতো, তাহলে আপনার মতো নির্বিকার মুখে বসে থাকা তাদের পক্ষে অসম্ভব হতো। অনেক লোককে ধরে নিয়ে গেছি আমি এই গাড়িতে। তাদের ভয় আর কান্না দেখে আমারই কেঁদে ফেলতে ইচ্ছে করেছে। আপনি তাদের কেউ হতেই পারেন না। আপনি যদি... হঠাৎ কথা বন্ধ করে কাটসি লাইটটা নিভিয়ে দিল সুবাদ্রিও। জানালাটা তুলে দিল উপরে। বেশ কিছু দূর থেকে একটা ইঞ্জিনের গর্জন কানে এলো রানার। হাতে সিগারেটটা নিচু করে রাখলো কর্নেল। একটা গাড়ি চলে গেল বড় রাস্তা দিয়ে পশ্চিমে। আধ মিনিট চুপচাপ থেকে ইঞ্জিন চালু করলো কর্নেল। পিছিয়ে এসে উঠে পড়লো আবার বড় রাস্তায়। উইন্ড স্ক্রিন ওয়াইপারটা চালিয়ে দিয়ে তুষার সরিয়ে ফেললো। তারপর ছুটলো গাড়ি শ্রীনগরের পথে। মাইল তিনেক থাকতেই আবার মেইন রোড থেকে সরে গেল কর্নেল। অনেকগুলো সরু আঁকাবাঁকা গুলি ঘুরি এগিয়ে চলল গাড়ি। অনেকখানি উঁচু হয়ে তুষার জমেছে এই রাস্তায়। গাড়িটা রাস্তা থেকে সরে বারবার গর্তে পড়তে চাইছে। খুব সতর্ক হয়ে চালাতে হচ্ছে গাড়িটা, কিন্তু তারই মধ্যে প্রতি ৩-৪ সেকেন্ড অন্তর অন্তর একবার করে দৃষ্টি ফেলছে সে রানার উপর। রানা হিসেব করে দেখল আর বড় জোর ১০ মিনিট সময় আছে হাতে। শহরের মধ্যে চলে এসেছে ওরা। নির্জন শ্রীনগরের রাস্তা। দুপাশে বাড়িঘর, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ। চারদিকে মৃত্যুর মতো শীতল স্তব্ধতা। বহুবার অসংখ্য ছবি আর ম্যাপ দেখে মুখস্থ করে রাস্তাঘাট, পার্ক, লেক জীবন্ত হয়ে উঠল ওর চোখের সামনে। সব চিনতে পারছে সে। অক্লেশে যেন সিনেমা দেখছে, এমনই একটা অনুভূতি হলো রানার। অবাস্তব লাগছে সবকিছু। এইবার হাবা ব্রিজ পেরিয়ে এগিয়ে চলল শ্যাবরেলে। ধক করে উঠল রানার বুকের ভেতরটা। মোড় ঘুরলেই গুলনার রোড। এসে গেছে ARBK হেডকোয়ার্টার। রানা বুঝলো ভয় পেয়েছে সে। গতি কমে এলো গাড়ির। তীক্ষ্ণ দৃষ্টিতে রানার মুখের দিকে চাইল কর্নেল। কোথায় এসেছেন? চিনতে পারছেন আশা করি। গাড়িটা থেমে দাঁড়ালো। আপনাদের হেডকোয়ার্টার? ঠিক বলেছেন। এখানটায় এসেই আপনার উচিত ছিল জ্ঞান হারিয়ে ডুলে পড়া, বিকারগ্রস্তের মতো প্রলাপ বকা, অথবা ভয়ে কেঁদে ওঠা। সবাই তাই করে, কিন্তু আপনি করছেন না। রানার দিকে তীক্ষ্ণ নীল দৃষ্টিতে চাইল কর্নেল। তারপর বলল, আপনাকে আপাতত একটা ছোট সাউন্ডপ্রুফ অ্যাপার্টমেন্টে নিয়ে যাচ্ছি। আপনার জন্য বিশেষ ব্যবস্থা হবে সেখানে। আরো কয়েক সেকেন্ড এক অদ্ভুত দৃষ্টিতে রানা চোখের দিকে চেয়ে রইল কর্নেল। তারপর ওর চোখের উপর একটা রুমাল বেঁধে দিয়ে গাড়ি ছেড়ে দিল। ১০ মিনিট ধরে একে বেগে ডাইনে বায়ে চলল গাড়িটা। দিক ভুলে গেল রানা। কয়েকটা বড় বড় ঝাঁকি খেলো। একটা সরু গলি দিয়ে কিছু দূর গিয়েই থেমে দাঁড়ালো গাড়ি, জোরে ব্রেক কষে।
একজস্টে শব্দ শুনে রানা বুঝলো কোনো বন্ধ জায়গায় এসে দাঁড়িয়েছে গাড়ি। ইঞ্জিন বন্ধ হয়ে যেতেই খটাং করে পেছনের একটা লোহার গেট বন্ধ হয়ে যাওয়ার শব্দ শোনা গেল। রানার পাশে দরজাটা খুলে গেল। শিকলগুলো খুলে দিল কেউ। গাড়ি থেকে ওকে নামিয়ে চোখের বাঁধনটা খুলে দিল একজন। উজ্জ্বল আলোয় কয়েকবার চোখ মিট মিট করলো রানা। একটা বড় সড়ো গ্যারেজের মধ্যে দাঁড়িয়ে আছে সে। দেওয়ালের গায়ের একটা ছোট দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকবার ব্যবস্থা। রানা এবং দরজাটার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন লোক। এই লোকটাই ওর শিকল খুলে দিয়েছিল। বিস্মিত দৃষ্টি মেলে দেখলো রানা লোকটাকে। এই লোক থাকতে এই আর বিকের আর নির্যাতনের অন্য কোনো যন্ত্র নিশ্চয়ই প্রয়োজন হয় না। ওই প্রচন্ড শক্তিশালী হাত দিয়ে ও যে কোনো মানুষকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে পারে। রানার সমানই হবে লম্বায়, কিন্তু প্রকাণ্ড কাঁধটা, মস্ত উঁচু বুক, বিভৎস মুখের চেহারা, ভয়ঙ্কর দর্শন, এক গরিলা বিশেষ। কিন্তু রানা লক্ষ্য করলো ওই বিভৎস মুখের সাথে সম্পূর্ণ বেমানান এক জোড়া শান্ত সরল চোখ চেয়ে আছে ওর দিকে। কর্নেল সুবান্দ্রিওর গাড়ি থেকে নেমে সশব্দে দরজা বন্ধ করলো। ঘুরে এসে দাঁড়ালো রানার সামনে। প্রকাণ্ড লোকটার পাশে ওকে সরু একটা ঝাঁটার কাঠের মতো লাগলো রানার। রানার দিকে ইশারা করলো কর্নেল। আজকের আসরের বিশিষ্ট শিল্পী চমৎকার কাওয়ালি গাইবে আজ রাতে। চিপ ঘুমিয়ে পড়েছে খান? না, আপনার জন্য অপেক্ষা করছেন অফিস কামরায়। যেন প্রকাণ্ড একটা জ্বালার মধ্য থেকে কথাগুলো বেরুলো। গম গম করে উঠল গ্যারেজটা। চমৎকার, কয়েক মিনিটের মধ্যে আসছি আমি। তুমি এই ভদ্রলোককে একটু দেখো। ও সাবধান থাকবে, সাপের চেয়েও ভয়ঙ্কর লোক। আমি লক্ষ্য রাখবো, বলল খান। উর্দুর মধ্যে পুষ্টু টান। রানা বুঝলো লোকটা আফ্রিদি। রানার সুটকেসটা হাতে নিয়ে চলে গেল কর্নেল। দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো খান। দুই ভীম বাহু বুকের উপর ভাঁজ করা। হঠাৎ সোজা হয়ে গেল খান। এক পা এগিয়ে এলো রানার দিকে, বলল, শরীর খারাপ করছে আপনার? না না, ঠিক আছি আমি। রানার গলাটা ফ্যাস ফ্যাসে শোনালো। দ্রুত শ্বাস নিচ্ছে সে। অল্প অল্প দুলছে ওর শরীরটা। শিকল বাঁধা হাত দুটো তুলে ঘাড়ের পেছনটা চেপে ধরল। গাল দুটো কুচকে গেল একটু। মাথার পেছনটা, আমার মাথার পেছনটা। আরেক পা এগিয়ে এলো খান। তারপর দ্রুত পায়ে ছুটে এলো সামনে রাখা। চোখ উল্টো পড়ে যাচ্ছে দেখে। এইভাবে পড়ে গেলে মাথাটা সানে পড়ে ফেটে যেতে পারে, মারাও যেতে পারে। তাই লাফিয়ে ছুটে এলো খান দুই হাত বাড়িয়ে। দেহ সর্বশক্তি দিয়ে মারল রানা খানকে। দুই হাত জড়ো করে কারাতের কোপ, ঘাড়ে কানের একটু নিচে। জীবনে এত প্রচন্ড আঘাত সে আর কাউকে করেনি। মনে হলো যেন হাত দুটো পড়ল কোনো কাঠের গুঁড়ির উপর। ব্যথায় কুকিয়ে উঠল রানা। ওরে আঙ্গুল দুটো ভেঙে গেছে বুঝি। মানুষ খুন করবার জন্যে কারাতের এই মরণাঘাত। যে কোনো স্বাস্থ্যবান লোককে খুন করবার পক্ষে এই আঘাতই যথেষ্ট। মারা না গেলেও কয়েক ঘন্টার জন্য যে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকবে তাতে সন্দেহ নেই। কিন্তু খান কেবল চমকে উঠল একটু। মাথাটা একটু ঝাড়া দিয়ে নিল। গতি কমল না একটু। রানা যাতে পা চালাতে না পারে সেজন্যই একটু সরে গেল শুধু। রানার দুই বাহু চেপে ধরে দেহের সমস্ত ওজন দিয়ে চেপে ধরল খান গায়ের সাথে। অসহায় রানা অবাক হয়ে চেয়ে থাকলো ওর মুখের দিকে। এই সাংঘাতিক মারকেও কোনো লোক যে অবজ্ঞা করতে পারে সে ধারণা ছিল না ওর। তাজ্জব হয়ে সে কেবল চোখে চোখে চেয়ে থাকলো। বাধা দেবার ক্ষমতাও রইল না তার। এবার সাঁড়াশির মতো হাত দুটো চাপতে থাকলো রানার দুই বাহু। শান্ত সরল দুই চোখ মেলে চেয়ে আছে সে রানার চোখের দিকে। আর ক্রমেই মাংসের ভেতর বসে যাচ্ছে ওর আঙুলগুলো। রাগ বা হিংসার লেশ মাত্র নেই খানের চোখে। দাঁতে দাঁত চেপে চোয়াল ব্যথা হয়ে গেল রানার। চিকন গাম দেখা দিল কপালে। মনে হলো হাড় পর্যন্ত পৌঁছে গেছে খানের আঙ্গুল। এবার হাড় দুটো গুঁড়ো হয়ে যাবে। ঝাপসা হয়ে গেল চোখের সামনে। সবকিছু ধুলতে থাকলো পৃথিবীটা। ঠিক এমনই সময়ে ছেড়ে দিল ওকে খান। কয়েক পা পিছিয়ে গিয়ে আস্তে আস্তে ডলছে সে এখন নিজের ঘাড়টা। এর পরের বার আর একটু উপরে চাপ দেব, শান্ত গলায় বলল খান। ঠিক যেখানে আমাকে মেরেছেন ওইখানে। দেখুন তো, এই অনর্থক বোকামির কোনো মানে হয়?
শুধু শুধু দুজনেই ব্যথা পেলাম। ধীরে ধীরে তীব্র ব্যথাটা কমে এলো। খানের চোখ সতর্ক থাকলো। রানার পরবর্তী কৌশল প্রতিরোধ করবার জন্য ঠিক 5 মিনিট পর খুলে গেল দরজা। 18-19 বছর বয়সের একটা ছোকরা এসে দাঁড়িয়েছে দরজায়। পাতলা চিপচিপে কাউবয় ড্রেস পরা, চুলটা শাম্মী কাপুরের মতো। দাড়ি গোঁফ ওঠেনি এখনো, কিন্তু চাল চলেন বড় মানুষের মতো। রানার আপদ মস্তকে একবার দৃষ্টি বুলিয়ে নিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে পেছন দিকে ইঙ্গিত করলো সে। ওকে অফিস কামরায় নিয়ে যেতে বলেছে শিব। রানাকে এগিয়ে নিয়ে এলো খান। দুটো ঘর পেরিয়ে একটা বারান্দা এলো ওরা। কিছু দূর সোজা গিয়ে বাঁয়ে মডিল, তারপর ঢুকে পড়লো ডান দিকের দরজা দিয়ে। বেশ বড় সড়ো অফিস ঘরে উজ্জ্বল বাতি জ্বলছে। মেঝের উপর পড়ে আছে ওর জামা কাপড়ের পাশে কুচি কুচি করে কাটা সুটকেস। হ্যান্ডেলটা পর্যন্ত ভেঙে দেখা হয়েছে। একটা টেবিলের পাশে দাঁড়িয়ে রয়েছে কর্নেল সুবাদ্রিউ। চেয়ারে বসা লোকটাকে ভালো মতো দেখা যাচ্ছে না, মুখের উপর একটা থামের ছায়া পড়েছে বলে। এক হাতে ধরে রয়েছে সে রানার জাল কাগজপত্র। টেবিলের উপর সেগুলো নামিয়ে রেখে চেয়ারে বসা লোকটা কথা বলে উঠল। 2 সেট পরিচয়পত্রের দুটোই জাল। কাজেই আপনাকে কোনো নামে সম্বোধন করতে পারছি না। আপনার আসল নামটা বলবেন দয়া করে, ভদ্রভাবে প্রশ্ন করলো সে। তারপর চোখ পড়ল খানের উপর। তোমার কি হয়েছে খান? গাড় ডলছো কেন? ও মেরেছে, লজ্জিত হয়ে বলল খান। কিভাবে কোথায় মারতে হয় জানে লোকটা, আর খুব জোরে মারে। ভয়ানক লোক, বলল কর্নেল। আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম খান। হ্যাঁ, কিন্তু ভদ্রলোক বাড়ি দুটো, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার ভান করছিল। তোমাকে মারা মানেই বোঝা যাচ্ছে কি পরিমাণ মরিয়া হয়ে উঠেছে লোকটা। সাহস আছে বলতে হবে। যাক, কি নাম বললেন না? চেয়ারে বসা লোকটা বলল। আমি কর্নেল সুবাদ্রিউকে তো বলেছি আমার নাম হারুন, আব্দুল্লাহ হারুন। আমি এক 20 নাম বানিয়ে বলতে পারি, কিন্তু প্রমাণ করতে পারবো না। আমার এই পরিচয় আমি প্রমাণ করতে পারি। এই নাম আমার, আব্দুল্লাহ হারুন। আপনি সাহসী লোক, কিন্তু এখানে আপনার সাহসকে বাহাবা দেবার লোক পাবেন না। ধুলির সাথে মিশে যাবে আপনার সাহস ও শক্তি। কেবল সত্য টিকবে, আর কিছু নয়। বলুন আপনার নাম। অসহিষ্ণুভাবে হাত নাড়ল লোকটা। রানা দেখল নীল কালিতে কয়েকটা অক্ষর ট্যাটু করা আছে লোকটার বাহুতে। পড়া গেল না। ধীরে ধীরে কেন জানি ভয়টা কেটে যাচ্ছে রানার। এই আরবিকে সম্পর্কে সে যা জানে, কোথায় যেন তার সঙ্গে মিল পড়ছে না। এদের ব্যবহারে যে সূক্ষ্ম সৌজন্য প্রকাশ পাচ্ছে, সেটা কি পরবর্তী আসন্ন আঘাতের জন্য ওকে অপ্রস্তুত করে ফেলবার জন্যে? আমরা অপেক্ষা করছি। ধীর স্থির শান্ত সংযত কণ্ঠস্বর। রানা চুপ। বেশ, গায়ের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলুন। কেন? বিস্মিত রানা দেখল সুবাদ্রিউর হাতে একটা পিস্তল। লক্ষ্মী ছেলের মতো আদেশ পালন করুন, নইলে আপনার জামা কাপড় ছিঁড়ে নামাবে খান। আমার পিস্তলটাও প্রস্তুত রইল, বলল কর্নেল। হ্যান্ডকাপ খুলে দেওয়া হলো। 1 মিনিটে সমস্ত কাপড় চোপড় খুলে মেঝেতে ফেলল রানা। দাঁড়িয়ে রইল ঘরের উজ্জ্বল বাতি নিচে, সম্পূর্ণ দিগম্বর অবস্থায়। শীতে ঠক ঠক করে কাঁপছে সে। কাপড়গুলো সব এখানে নিয়ে এসো খান। আর পেছনের ওই বেঞ্চের উপর কম্বল আছে একটা, ব্যবহার করতে পারেন আপনি ইচ্ছে করলে। রানা বুঝলো ওকে উলঙ্গ করা হলো জামা কাপড়গুলো পরীক্ষা করবার জন্যে, পিটাবার জন্য নয়। অবাক হলো সে। আরো অবাক হলো এই শীতের রাত্রে শত্রু শিবিরে ওর জন্য কম্বলের ব্যবস্থা দেখে। সৌজন্য, ভদ্রতা, দয়া মায়া। এই আরবিকে হেডকোয়ার্টারে এসব কেন? কম্বলটা গায়ে জড়িয়ে নিয়ে বেঞ্চের উপর বসে পড়ল সে। ঠিক এমনই সময় একটা বন্ধ দরজা খুলে গেল। অপূর্ব সুন্দরী এক মহিলা এসে ঢুকলো ঘরের মধ্যে। চেনা চেনা লাগলো রানার, কিন্তু ঠিক মনে পড়ল না কোথায় দেখেছে। 24-25 বছর বয়স হবে। ঘুম থেকে সদ্য উঠে এসেছে সে। এক হাতে চোখ ঘষছে, মুখে বিরক্তকর ভাব। খোলা এলো চুল বিছিয়ে পড়েছে পিঠের উপর। এত রাত পর্যন্ত কিসের ভগর ভগত চলছে তোমাদের? 1:30 বেজে গেছে, সে খেলা আছে। একটু ঘুমোতে দেবে না? হঠাৎ রানার কাপড়গুলোর দিকে চোখ পড়ল ওর। ঝট করে ঘুরে চাইল সে রানার দিকে, অবাক 2 আয়াত চোখ মেলে। কে? কে ওই লোকটা? জিজির?
আরও গল্প কবিতা উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।